Welcome back to my educational YouTube channel on physics. এই চ্যানেলে আমরা গত ক্লাসে ক্লাস 11-এর গ্র্যাভিটেশন ফার্স্ট পিরিয়ড অর্থাৎ মহাকর্ষ চ্যাপ্টারের প্রথম ক্লাস আমরা শেষ করেছিলাম, যেখানে আমাদের আলোচনা হয়েছিল অভিকর্ষজ ত্বরণ কোন কোন বিষয়ের উপর কিভাবে পরিবর্তিত হয় সেই সব কিছু নিয়ে ব্যাখ্যা এবং তার সঙ্গে তার ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বা এক্সপ্রেশনগুলো, অর্থাৎ কিভাবে কিছু কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে জি এর ভ্যালু, সেগুলো আমরা দেখেছিলাম। তো সেই প্রসঙ্গে গত ক্লাসে লাস্ট একটা গ্রাফ আঁকতে দিয়েছিলাম তোমাদেরকে, আমাকে দু একজন পাঠিয়েছে। তো বক্তব্য হচ্ছে যে ওই ক্লাস অনুযায়ী যে গ্রাফ হবে, অর্থাৎ জি এর বা গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনের যে গ্রাফ হবে, আর্থের সেন্টার থেকে ডিস্টেন্স বাড়ার সঙ্গে সঙ্গে সেই গ্রাফটা এখন আঁকছি, যেটা আগের দিনের ছিল। এই দিকে যদি আমরা জি ধরি ওয়াই অ্যাক্সিস বরাবর, মানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, আর এদিকটা ডিস্টেন্স, অবশ্যই ডিস্টেন্সটা সেন্টার থেকে মাপা হবে। তাহলে এটাই হলো সেন্টার, তাহলে সেন্টার অফ আর্থ। তাহলে এখান থেকে এই জায়গাটাতে আমরা আর ইজ ইকাল টু ক্যাপিটাল আর ধরব। তাহলে এই জায়গাটাতে আছে সারফেস, আর এই জায়গাটা আউটসাইড অফ দি আর্থ, তার মানে আর্থের বাইরের অংশ। তাহলে আমরা দেখব যে একদম সারফেসেই, আগের দিন আমরা দেখেছিলাম যে সারফেসে জি এর ভ্যালুটা হয়েছিল ম্যাক্সিমাম। এইটা যদি সারফেস ধরি তাহলে এখানে জি এর ভ্যালু ম্যাক্সিমাম। সেন্টার থেকে যত বাড়তে থাকে ডিস্টেন্স, তত এই ভ্যালুটা বাড়তে থাকবে। স্ট্রেট লাইন অবশ্যই এটা হবে, এটা আমার বেঁকে যাচ্ছে, এটা পুরোপুরি স্ট্রেট লাইন হবে। আর এই দিকটা হবে কার্ভ লাইন। তো এরও যুক্তি ছিল, এখানে আমরা দেখেছিলাম জি ড্যাশ ইজ ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর। সারফেস থেকে ভেতরের দিকে যত এই এইচটা ধরা হয়েছিল, আর সারফেস থেকে হাইটে ধরা হয়েছিল জি ড্যাশ ইজ ইকুয়াল টু জি আর স্কোয়ার বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার। এই হচ্ছে ফর্মুলা, যদিও স্মল এইচ এর ক্ষেত্রে একটা অন্য ফর্মুলা ছিল। তাহলে এটা ইনসাইড, এটা সেন্টার, সেন্টারে এলে জিরো হয়ে যায়, আউটসাইডে এই ফর্মুলা অনুযায়ী কমতে থাকে। এই হচ্ছে গ্রাফ, এটা আমাদের আগের দিন ছিল। আজকে এবার আমরা যেটা শুরু করছি, খুব ইন্টারেস্টিং ফ্যাক্টর একটা, যে গতদিন আমরা দেখেছিলাম গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষ বল অনুযায়ী দুটি বস্তু পরস্পরকে একই বল দিয়ে আকর্ষণ করবে। অর্থাৎ আমরা M1 আর M2 ভরের দুটো বস্তু দেখেছিলাম, পরস্পরকে একটা বল দিয়ে আকর্ষণ করেছিল। সেই বলের মানটা কিন্তু উভয় ক্ষেত্রে সমান, অর্থাৎ উভয় বস্তুর ক্ষেত্রেই সমান। তাহলে এখন প্রশ্ন উঠে আসছে যে পৃথিবী মানে আর্থ, তার সারফেসে থাকা যে কোনো একটা বডিকে যে বল দিয়ে আকর্ষণ করবে বা যে ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করবে, সেই বডিটা বা সেই বস্তুটাও পৃথিবীকে একই বল দিয়ে মানে সেম ফোর্সে অ্যাট্রাক্ট করবে। অর্থাৎ ওদের মধ্যে ফোর্সের ভ্যালুটা হয় সেম। তাহলে এখন কোশ্চেন আসবে যে যদি পৃথিবী একটা বস্তুকে, আমি ধরলাম একটা ফুটবলকে বা একটা বলকে বা একটা গাছের আমকে, তাহলে পৃথিবী কোনো একটা বস্তুকে যে বল দিয়ে আকর্ষণ করছে, বস্তুটিও সেম বল দিয়ে মানে একই বল দিয়ে পৃথিবীকে আকর্ষণ করছে। তাহলে এখন প্রশ্ন, বস্তু পৃথিবীর দিকে যায়, পৃথিবী কেন বস্তুর দিকে আসে না? এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর, এটা আমরা এখন আলোচনা করব। তাহলে আলোচনাটা হচ্ছে এইরকম যে পৃথিবী ও বস্তুর মধ্যে আকর্ষণ বল, অ্যাট্রাকশন ফোর্স between the earth
অ্যান্ড এ বডি। তাহলে আমি ধরে নিচ্ছি এটা আর্থ, এম ই, আর্থের মাস এম ধরলাম, আর এটা একটা ছোট্ট বডি এম বি, বস্তুর যে মাস এটাই, বা এটাকে আমরা স্মল এম দিয়েও লিখতে পারি, এটা হচ্ছে বস্তুর ভর। তাহলে এদের মধ্যে ডিস্টেন্স ধরা হচ্ছে কত, এর সেন্টার টু ওর সেন্টার আর। তাহলে এফ ইজ ইকাল টু জি এম ই এম বাই আর স্কোয়ার। এফ মানেই হলো এফই মানে আর্থের ফোর্স, এফ বি ইজ ইকাল টু এফ মানে এই ফোর্সটাই বস্তুর দ্বারা পৃথিবীকে আকর্ষণ বল, আবার পৃথিবীর দ্বারা বস্তুকে আকর্ষণ বল একই হবে। তো এক্ষেত্রে আমরা এবার বলবো যে অ্যাক্সেলারেশন অফ আর্থ, পৃথিবীর ত্বরণ, এ ই, পৃথিবীর ত্বরণ হবে এফ বাই এম ই। তাহলে হলো কত, জি স্মল এম বাই আর স্কোয়ার। আর অ্যাক্সেলারেশন অফ দি বডি, বস্তুর ত্বরণ কত না, এ বি, বস্তুর ত্বরণ হবে এফ বাই স্মল এম। এটা করলে হবে জি এম ই বাই আর স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে পরিষ্কার বুঝতে পারছি যে যেহেতু আর্থের মাস মানে পৃথিবীর ভর বস্তুর ভরের থেকে অনেক গুণ বেশি, সো তাই এ ই ভেরি ভেরি লেস দেন এ বি, অর্থাৎ অ্যাক্সেলারেশন অফ দি বডি ইজ ভেরি হাই compared to the acceleration of the earth, অর্থাৎ পৃথিবীর ত্বরণের থেকে বস্তুর ত্বরণ অনেক গুণ বেশি হয়ে যাচ্ছে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যেহেতু খুব বেশি, সেই জন্যই বস্তু পৃথিবীর দিকে এগিয়ে আসে, বা যে কোনো একটা বডি পৃথিবীর দিকে এগিয়ে আসবে, কখনোই পৃথিবী ওই বডির দিকে যাবে না। এই হলো থিওরি। এটা একটা আমরা গল্পের মতো মনে রাখবো এর যে লজিকটা, যে কেন গাছ থেকে আম খসে যাওয়ার পর আম পৃথিবীর দিকে আসে, পৃথিবী থেকে কেন মানে পৃথিবী কেন নিজে আমের দিকে এগিয়ে যায় না। এরপর আমরা আসছি যে পৃথিবী বলি বা তার উপর থাকা যে কোনো বস্তু যেভাবে অ্যাট্রাকশন ফোর্স, যেটাকে আমরা বলি গ্র্যাভিটেশনাল ফোর্স, অ্যাপ্লাই করে বা ওদের মধ্যে ক্রিয়াশীল করে একে অপরকে আকর্ষণ করছে, এই একই নীতিতেই কিন্তু সূর্যের চারপাশে বিভিন্ন প্ল্যানেট বা গ্রহ ঘুরে বেড়াচ্ছে। আবার যদি ভাবি যে কোনো গ্রহের চারপাশে উপগ্রহ ঘুরে বেড়াচ্ছে বা কৃত্রিম উপগ্রহ আর্টিফিশিয়াল স্যাটেলাইটগুলো ঘুরে বেড়াচ্ছে, সবেরই কিন্তু থিওরি একই, ওই গ্র্যাভিটেশনাল ফোর্স। অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফোর্সের আন্ডারেই বা গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্যই সানকে ওরিয়েন্ট করে বা সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহ এবং গ্রহকে কেন্দ্র করে বিভিন্ন উপগ্রহগুলো কিন্তু ঘুরে বেড়াচ্ছে বা প্রদক্ষিণ করছে, যেটাকে আমরা বলি। তো এই সংক্রান্ত বিজ্ঞানী কেপলারের যে লগুলো ছিল, আমরা এবার কেপলারের লগুলো পড়ব। তো এখানে একটা কথা বলে রাখি যে গ্র্যাভিটেশনাল পড়বে বা গ্র্যাভিটেশন চ্যাপ্টার পড়বে অথচ কেপলার্স ল জানবে না, এটা কখনো সম্ভব নয়। সেই জন্য কেপলার্স ল আমাকে জানতেই হচ্ছে। কি? এক নম্বরে বলা হয়েছে যে যদি প্ল্যানেটরা মানে বিভিন্ন গ্রহ সূর্যের চারপাশে ঘোরে, তখন সূর্যকে যে কোনো একটা ফোকাসে রেখে, এটাকে আমরা সূর্য ধরলাম, এটাকে একটা ফোকাসে রেখে একটা ইলিপ্টিক্যাল অরবিট মানে উপবৃত্তাকার কক্ষপথে প্ল্যানেট বা গ্রহ ঘুরে বেড়াবে। এবং সূর্য থাকবে যে কোনো একটা ফোকাসে, এটাই হলো ফোকাস। তাহলে সূর্যকে কেন্দ্র করে গ্রহ ঘুরে বেড়াবে, গ্রহ মানে প্ল্যানেট ধরলাম, এই প্ল্যানেট
উপবৃত্তাকার মানে ইলিপ্টিক্যাল অরবিটে ঘুরবে, যেখানে সূর্য থাকবে ওই ইলিপ্টিক্যাল অরবিটের বা ওই উপবৃত্তাকার কক্ষপথের যে কোনো একটি ফোকাসে। তাহলে আমরা যখন স্যাটেলাইটের মোশন পড়ব, মানে উপগ্রহের গতি পড়ব, তখন আমরা বলবো যে স্যাটেলাইট ঘুরে বেড়াবে প্ল্যানেটকে যে কোনো একটা ফোকাসে রেখে। তাহলে স্যাটেলাইট ঘুরবে ইলিপ্টিক্যাল অরবিটে, উপবৃত্তাকার কক্ষপথে, সেখানে ফোকাসে থাকবে কে? প্ল্যানেট। এই সেম টেকনিক যদি আমরা আর্থের ক্ষেত্রে আর্টিফিশিয়াল স্যাটেলাইটের কথা ভাবি, যে পৃথিবীর কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে পৃথিবী থাকবে এখানে ফোকাসে আর আর্টিফিশিয়াল স্যাটেলাইট তাকে ঘুরে বেড়াবে। এটা হচ্ছে কেপলারের ফার্স্ট ল। স্টেটমেন্টগুলো তোমরা বই থেকে গুছিয়ে পড়বে, মূল কথা এটাই। মানে আমি খুব সিম্পলভাবে গল্পের মতো করে বলে যাচ্ছি, তোমরা একটু স্টেটমেন্টটা পড়ে নিও। তবে একটা কথা মনে রাখতে হবে, আমরা যখন হিসাব করব, মানে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনগুলো বের করব, তখন কিন্তু আমরা ইলিপ্টিক্যাল ধরবো না আমাদের হিসাবের সুবিধার্থে। মানে আমরা কিছুটা অ্যাপ্রক্সিমেশন নেব, মানে আমরা কিছুটা আনুমানিক হিসাবে যাব। সেই জন্য আমরা কি করব, ইলিপ্টিক্যাল অরবিটকে বাদ দিয়ে আমরা সার্কুলার অরবিট ধরে নেব আমাদের সুবিধার্থে। কিন্তু রিয়েল লাইফে বলছে এটা ইলিপ্টিক্যাল অরবিটেই প্রদক্ষিণ করে বা উপবৃত্তাকার পথেই প্রদক্ষিণ করে। এটা গেল ফার্স্ট ল। সেকেন্ড ল বলছে যে যখন ওই রকম ইলেকট্রিক্যাল অরবিটে ঘুরবে কোনো একটা প্ল্যানেট, সূর্যকে প্রদক্ষিণ করবে, সানকে, তখন বলছে ওদের দুজনের সংযোজক রেখা, মানে এই রেখা সমান সময়ের অবকাশে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। অর্থাৎ এখন এটা আছে, কিছু সময় পর এখানে এলো প্ল্যানেট, তখন স্ট্রেট লাইন হলো এটা, তাহলে এরিয়া কভার করে এলো এতটা। তো এটাকে বলছে যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ক্ষেত্রফল, মানে সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। হয়তো এখানে এতটা ক্ষেত্রফল হলো, এইভাবে প্ল্যানেট ঘুরতে ঘুরতে এখানে চলে এলো, ওই একই সময় অতিবাহিত করে আবার এখানে এলো, তাহলে সেক্ষেত্রে এরিয়া কভার করবে এতটা। তো বলছে যে এইখান থেকে এইখানে যদি আসে বা এখান থেকে এখানে যদি আসে, টাইম যদি একই লাগে, তাহলে কিন্তু এরিয়াটাও একই হবে। অর্থাৎ ইকুয়াল টাইমে ইকুয়াল এরিয়া কভার করবে কে? প্ল্যানেট এবং সান, মানে গ্রহ এবং সূর্যের সংযোজক রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। এটাকে ইংরেজিতে খুব শর্টে বলা হয় এরিয়াল ভেলোসিটি, মানে পার ইউনিট টাইমে এরিয়া এটা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে। তার মানেই হলো একই একই টাইমে একই একই এরিয়া কভার করবে। এটাকে খুব শর্টে বলা হয়, আবার বলছি, এরিয়াল ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট। তাহলে এরিয়া বাই টাইম কনস্ট্যান্ট, এটাই হলো এই সূত্রের মূল কথা। প্রুভ করার জন্য এটাও আমরা সার্কুলার অরবিট ধরব। 3 নম্বর বলছে যে যখন এইভাবে ঘুরবে বা আবর্তন করবে সূর্যকে কেন্দ্র করে কোনো একটা প্ল্যানেট বা গ্রহ, বা সানকে ওরিয়েন্ট করে যখন কোনো একটা প্ল্যানেট সার্কুলার মোশন বা রোটেশনাল মোশন যায়, সার্কুলার বলাটা ভুল হচ্ছে, রোটেশনাল মোশনে যখন থাকবে, তখন বলছে যে এই যে ঘুরে আসতে একবার টাইম, যেটাকে আমরা বলবো টাইম পিরিয়ড, তাহলে কার? প্ল্যানেটের। টাইম পিরিয়ডের স্কোয়ার প্রপোর্শনাল টু, এটাকে বলে উপবৃত্তের পরাক্ষ, মানে মেজর অ্যাক্সিস। এটাকে বলে 2a দিয়ে লেখা হয়, 2a মেজর অ্যাক্সিস। আর এটাকে বলে মাইনর অ্যাক্সিস, মানে এটা ছোট বলে 2b। তাহলে 2a হলো মেজর অ্যাক্সিস, 2b হলো মাইনর অ্যাক্সিস। তো বোঝালো যেটা, যে সেমি মেজর অ্যাক্সিস মানে এ, তাহলে টাইম পিরিয়ডের স্কোয়ার কার সঙ্গে প্রপোর্শনাল টু হবে? সেমি মেজর অ্যাক্সিসের সঙ্গে, এর সঙ্গে কিউব, মানে এর ঘনফলের সঙ্গে সরাসরি সমানুপাতিক। অর্থাৎ টাইম পিরিয়ডের স্কোয়ার
মানে পর্যায়কাল বা প্রদক্ষিণকালের বর্গ অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক, এটাই হলো রাশিমালা। এবার আমরা যখন এটাকে সার্কুলার ধরে নেব তখন আমরা বলবো তাহলে ইন কেস অফ সার্কুলার পাথ, বৃত্তাকার পাথ হলে আমরা কি বলবো, টাইম পিরিয়ডের স্কোয়ার প্রপোর্শনাল টু রেডিয়াস মানে ব্যাসার্ধ তার ঘনফলের সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ প্রদক্ষিণকালের বর্গ ব্যাসার্ধের ঘনফলের সঙ্গে সমানুপাতিক। এইটা হলো বৃত্তাকারের ক্ষেত্রে। আর উপবৃত্তাকার হলে আমরা মনে রাখবো সেমি মেজর অ্যাক্সিস বা অর্ধ পরাক্ষের সমানুপাতিক। এই হলো তিনটের স্টেটমেন্ট। এটা যে কোনো বই ফলো করে একটু রেডি করে নিও তিনটে স্টেটমেন্ট, কারণ লিখতে দিলে এগুলো 1 নাম্বার করে দেয়। আর প্রুফ আমরা রেডি করব এই দুটোর, আমরা থিওরি যখন করব এরপরে তখন আমরা এই দুটোর প্রুফ রেডি করব, এটাই। তাহলে এখন আমরা এটা প্রুফ করলাম। এবার যেটা আসছি যে আমরা কিন্তু প্রুফ করার জন্য ইলিপ্টিক্যাল অরবিট ধরে হিসাব করব না, আমরা যা কিছু করব সব সার্কুলার অরবিট ধরে। তাহলে proof of Kepler's second law. In case of circular path, তাহলে আমরা ধরেই নিই যে এরকম একটা সার্কুলার পাথ, আর রেডিয়াস, এখানে আছে সান, এখানে প্ল্যানেট বা আর্থ রোটেট করছে, এইভাবে ঘুরে আসছে। তাহলে হ্যাঁ, এক্ষেত্রে তাহলে কি ধরবো না, ইউনিফর্ম অ্যাঙ্গুলার ভেলোসিটি, এটা ওমেগা ধরলাম, ইন ডেল্টা টি টাইম প্ল্যানেট মুভস ফ্রম, কোথা থেকে কোথায় যাচ্ছে, এ থেকে বিতে, এ টু বি, অ্যাজ ডেল্টা টি ইজ ভেরি স্মল, এ বি ইজ ট্রিটেড অ্যাজ স্ট্রেট লাইন। মানে যেহেতু আমরা ডেল্টাটি খুব ক্ষুদ্র সময় ধরবো, তখন আমরা এই এ থেকে যে বি পর্যন্ত এটাকে আমরা প্রায় স্ট্রেট লাইন ধরবো, মানে যেটা এই যে বাঁকা রেখা একটা বৃত্তচাপের মতো একটা আর্কের মতো দেখাচ্ছে, এটাকে তখন আমরা ধরবো স্ট্রেট লাইন। তাহলে সেক্ষেত্রে সেন্টারে অ্যাঙ্গেল কত হচ্ছে, ডেল্টা থিটা। তাহলে দি অ্যাঙ্গেল সাবটেন্ডেড, এটা কত, ডেল্টা থিটা। হেয়ার এরিয়া, তাহলে এটা একটা ট্রায়াঙ্গেলের মতো তখন দেখাবে যদি এটাকে স্ট্রেট লাইন ধরি। এরিয়া তখন হবে হাফ ইন্টু আর ইন্টু এ বি, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, তাহলে হাফ ইন্টু আর ডেল্টা থিটা, এটা হচ্ছে ডেল্টা এ, স্মল এরিয়া যেহেতু। তাহলে এরিয়াল ভেলোসিটি ডেল্টা এ বাই ডেল্টা টি is equal to half r square delta theta by delta t is equal to half omega r square, যেটা হলো কনস্ট্যান্ট। কেন কনস্ট্যান্ট না, সার্কুলার মোশনের জন্য আর কনস্ট্যান্ট, সার্কুলার মোশনের ক্ষেত্রে রেডিয়াস চেঞ্জ হয় না কখনো। আর ওমেগা হলো অ্যাঙ্গুলার ভেলোসিটি, এটাও আমাদের ইউনিফর্ম, সেই জন্য ওমেগাটাও কনস্ট্যান্ট। যেহেতু কনস্ট্যান্ট তাহলে এরিয়াল ভেলোসিটি কনস্ট্যান্ট, এটাই হলো সেকেন্ড ল, এটাই হলো কেপলারের সেকেন্ড ল প্রুফ। এবার আমরা আসব কেপলার্স
থার্ড ল প্রুভ করব, একই সঙ্গে কিন্তু আমরা অরবিটাল ভেলোসিটি, টাইম পিরিয়ড, অ্যাঙ্গুলার ভেলোসিটি সবগুলোই কিন্তু আমরা হিসাব করে নেব। আচ্ছা, তাহলে আমরা কেপলারের সেকেন্ড ল হলো, এবার আমরা থার্ড লতে যাচ্ছি। আর কি কি প্রুফ হবে সেটাও আমরা বলছি। ফর সান অ্যান্ড প্ল্যানেট, কি কি আমরা হিসাব করবো এখানে? অরবিটাল স্পিড, অ্যাঙ্গুলার ভেলোসিটি, টাইম পিরিয়ড অফ দি প্ল্যানেট। এই সমস্তগুলোই কিন্তু প্রুভ হয়ে যাবে একসঙ্গে। তাহলে আমরা সূর্য এবং গ্রহ ধরে হিসাবটা করছি। তাহলে কেন্দ্রে সূর্য, এর ভর ধরলাম এমএস, এখান থেকে স্মল আর রেডিয়াসের সার্কুলার আমরা পাথ ধরলাম। অবশ্যই কেপলারস লতে কিন্তু বলা আছে এটা ইলেকট্রিক্যাল হবে, কিন্তু আমরা আমাদের হিসাবের সুবিধার্থে সার্কুলার ধরে হিসাবটা করব বলেছি। এখানে আছে প্ল্যানেট, এর মাস হলো MP। তাহলে আমরা এক্ষেত্রে হিসাব করছি, এবার এটাকে আমরা স্মল এমও ধরতে পারি, প্ল্যানেটের মাস। তো এই যে প্ল্যানেট যখন সানকে ওরিয়েন্ট করে ঘুরবে, মানে সূর্যকে কেন্দ্র করে গ্রহরা যখন ঘুরবে বা আবর্তন করবে, সেক্ষেত্রে ওই আবর্তনের জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বল মানে সেন্ট্রিপিটাল ফোর্স, এটা সাপ্লাই হবে কোথা থেকে, মানে সরবরাহ হবে কোথা থেকে? সরবরাহ হবে এই সূর্য এবং এই গ্রহের মধ্যে যে আকর্ষণ বল, মহাকর্ষীয় আকর্ষণ বল, সেখান থেকে। তাহলে মহাকর্ষীয় আকর্ষণ বল GMS MP বাই r², এটা কার সঙ্গে সমান হবে? সেন্টিপিটাল ফোর্স অফ দি প্ল্যানেট, এখান থেকে। তাহলে mm কেটে যাবে, এখান থেকে আমরা পেয়ে যাব V √√GMS বাই r। ms মিনস মাস অফ সান, এটা V পেয়ে গেলাম। তাহলে অরবিটাল স্পিড হয়ে গেল। একদম টেকনিক্যালে পড়াশোনাটা করতে হবে, সেই জন্য একদম খুব সংক্ষেপে আমি প্রুফগুলো বলছি, একটু দেখে না। এবার আসছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে ওমেগা = V বাই r, তাহলে 1/r ইন্টু √GMS বাই r √GMS বাই r³, এটা হলো ওমেগা। তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি হয়ে গেল। টাইম পিরিয়ড অফ দি প্ল্যানেট, টাইম পিরিয়ড আমরা কোথা থেকে পাবো? T = 2π বাই ওমেগা অথবা 2πr/v। যদি আমরা পরিধি বা পেরিমিটার ধরে হিসাব করি তাহলে 2πr/v, আর নাহলে বলবো 2π/ওমেগা, কারণ একবার ঘুরে এলে টোটাল 360 ডিগ্রি কভার করে, তার মানে 2π রেডিয়ান অ্যাঙ্গেল কভার করে। ওমেগা হলো অ্যাঙ্গুলার ভেলোসিটি, সেই জন্য টাইম পিরিয়ড হবে 2π/ওমেগা। ভ্যালু বসালে হবে 2π বাই ওমেগার জায়গায় √GMS বাই r³ = 2π √r³ বাই GMS। তাহলে V এটা হলো ওমেগার, এটাকে আমি একসঙ্গে লিখছি, ওমেগা = √GMS বাই r³, এটা একটা বক্স করা থাকলো। এইগুলো আমরা মনে রেখে দেবো অঙ্কের জন্য। T = 2π √r³ বাই GMS, এইভাবে বক্স করে দিচ্ছি। এবার এটাকে স্কোয়ার করলে কি হবে না, T² হবে 4π² বাই GMS ইন্টু r³। তাহলে এটাকে কনস্ট্যান্ট হিসাবে দেখলে হবে
টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব, কনস্ট্যান্টটা কত হলো 4π² বাই GMS, মানে এটাকে যদি আমরা কনস্ট্যান্ট ধরে নিই তাহলে হবে টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব, মানেই হলো কেপলারের থার্ড ল। কারণ কেপলারের থার্ড লতে বলা ছিল বা তৃতীয় সূত্রে বলা ছিল প্রদক্ষিণ কালের বর্গ, অর্থাৎ সূর্যের চারপাশে গ্রহের প্রদক্ষিণ কালের বর্গ কার সঙ্গে সমানুপাতিক, যদি বৃত্তাকার হয় তাহলে তার ব্যাসার্ধের ঘনফলের সমানুপাতিক, ব্যাসার্ধের কিউবের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। এই হলো বেগ। এবার আমি আসছি, এটা বৃত্তাকার পথ হওয়ার জন্য বেগের ফর্মুলা এটা এসছে, যদি এটা উপবৃত্তাকার হতো তাহলে কি হতো সেটা এবার আমরা দেখব। সেটা শুধু আমরা লিখে দেব, একটু মনে রাখবে কম্পিটিটিভ পরীক্ষার জন্য। ফর ইলিপ্টিক্যাল পাথ, অর্থাৎ উপবৃত্তাকার পথের ক্ষেত্রে কি হবে, তখন কিন্তু ভি সব জায়গাতে একই নয়, তখন ভি ম্যাক্স হবে √, GMS বাই a ইন্টু 1 - e। এই a মানে হলো এখানে সেমি মেজর অ্যাক্সিসের লেন্থ, অর্থাৎ যখন আমরা ইলিপ্টিক্যাল ধরবো সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে ধরবো a, সেমি মেজর অ্যাক্সিস মানে পরাক্ষের অর্ধেক, অর্ধপরাক্ষ। আর ভি মিনিমাম হবে তখন, যেটা মিনিমাম ভেলোসিটি বা সর্বনিম্ন বেগ, সেটার বেলা হবে GMS বাই a ইন্টু 1 + e। আমরা এই ফর্মুলা দুটো মনে রেখে দেবো, এটা ইলিপ্টিক্যালের জন্য, আর এটা কিন্তু সার্কুলার পথের ক্ষেত্রে, এটা আগেই বলেছি আমি সার্কুলার পথের ক্ষেত্রে। এই এবার আমরা যেটা আসছি, এই অবধি হিসাব করার পর আমরা এখন হিসাব করব কি রকম, সান এবং প্ল্যানেটের ক্ষেত্রে হিসাব করেছি, এই সেম হিসাবগুলো কিন্তু আমরা অন্য ক্ষেত্রেও করে নেব। কীরকম, এবার সেটাতে আসছে। ফর আর্থ অ্যান্ড স্যাটেলাইট, or artificial satellite, অর্থাৎ উপগ্রহ এবং কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে কিন্তু পৃথিবীর চারপাশে যখন ঘুরবে তখন এই সেম থিওরি হবে। তখন আমরা সেন্টার রাখবো কাকে, ME, পৃথিবী আছে, পৃথিবীর যে রেডিয়াস সেটা ক্যাপিটাল আর, এখান থেকে এইটাকে ধরা হবে H, স্মল আর। এটা হলো স্যাটেলাইট, এর মাস ধরলাম স্মল m, আর এখান থেকে এই ডিস্টেন্স পুরোটা হবে ক্যাপিটাল আর। তাহলে প্রথমেই আমরা লিখতে পারি r = r+h। তাহলে সেন্টার, আর্থের সেন্টার থেকে স্যাটেলাইট পর্যন্ত ডিস্টেন্স হয়ে গেল স্মল r = R + h। ক্যাপিটাল আর হলো আর্থের রেডিয়াস, আর h হলো হাইট ফ্রম দি সারফেস, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ থেকে স্যাটেলাইট বা উপগ্রহের উচ্চতা কত। এই উপগ্রহের ক্ষেত্রে যা থিওরি হবে, আর্টিফিশিয়াল স্যাটেলাইট মানে কৃত্রিম উপগ্রহ হলেও কিন্তু একই থিওরি হবে। আমরা এবার ওই থিওরিতে আসছি। তাহলে একই টেকনিক কাজ করবে। কৃত্রিম উপগ্রহ বা উপগ্রহ ঘোরার জন্য যে অভিকেন্দ্র বল mv²/r, সেটাই হলো মহাকর্ষ বলের সঙ্গে সমান। তাহলে এই m কেটে গেল, এখান থেকে যেটা v পাবো, v = √G_me/r, মানেই হলো √G_me/r+h। অর্থাৎ একটা জিনিস এই দুবারই আমরা ক্লিয়ার করলাম যে স্যাটেলাইট যে ঘুরছে তার যে অরবিটাল স্পিড বা প্রদক্ষিণ বেগ ভি, যেটা সেটা কিন্তু তার ভরের উপর নির্ভরশীল নয়।
অর্থাৎ ওই বস্তুর নিজস্ব ভরের উপর নির্ভরশীল নয়, কার উপর নির্ভর করে যাচ্ছে? পৃথিবীর ভরের উপর, এবং পৃথিবীর কেন্দ্র থেকে ওর দূরত্ব এইটার উপর ডিপেন্ড করে যাচ্ছে, আর প্লাস এইচের উপর। তাহলে ভি ইজ ইকাল টু হলো এইটা, জি এম ই বাই আর প্লাস এইচ। এটা আমরা বক্স করে রাখবো, এটা আমরা মনে রাখবো। একইভাবে আবার ওমেগা ইজ ইকাল টু কী হবে? 1 বাই আর প্লাস এইচ ইন্টু ভি, মানে ভি বাই আর। তাহলে হবে রুট ওভার জি এম ই বাই আর প্লাস এইচের হোল কিউব। এটাই হলো ওমেগা। এই হলো ওমেগা। একইভাবে টি টাইম পিরিয়ড, 2 পাই বাই ওমেগা সমান হবে 2 পাই রুট ওভার আর প্লাস এইচ হোল কিউব বাই জি এম ই। এই যে তিনটে ফর্মুলা আমরা মনে রাখবো। কিন্তু আরও একটা কথা মনে রাখতে হবে, এখানে কিন্তু এম ই মানে আর্থের মাস, এটা আমরা মনে রাখবো, যেখানে কিন্তু আর প্লাস এইচ হলো স্মল আর এর সঙ্গে সমান। এবার আমরা এটাকে একটু ট্রান্সফার করে দিতে পারি। কীরকম? স্মল জি মানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন অ্যাট দি সারফেস ইজ ইকাল টু জি এম ই বাই আর স্কোয়ার। এটা হচ্ছে লাস্ট ক্লাসে আলোচনা হয়েছিল, জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার, এখানে আমরা জি এম ই লিখেছি। তাহলে এই স্মল জি এর জায়গায় যদি ওটা বসে, তাহলে আমরা জি এম ইর জায়গায় কি বসাবো? জি ইন্টু আর স্কোয়ার। ওই ভ্যালুগুলো যখন বসাবো তখন এই ইকুয়েশানগুলো আসবে এইরকম, জি, আচ্ছা আমরা একটু আলাদা করেই লিখব। ওই ইকুয়েশনগুলো বসালে কি হবে, আমরা একটা একটা করে লিখছি। তাহলে ভি ইজ ইকাল টু রুট ওভার জি এম ই বাই আর প্লাস এইচ সমান জি আর স্কোয়ার বাই আর প্লাস এইচ সমান আর রুট ওভার জি বাই আর প্লাস এইচ। তবে আমি একটা কথা বলবো, আমরা কিন্তু এই যে জি এম ই ইজিক্যাল টু জি আর স্কোয়ার যে বসানো যায়, এই কথাটা যদি মাথায় রাখি, তাহলে কিন্তু এতগুলো স্টেপ কিচ্ছু মনে রাখার দরকার নেই। আমরা এই স্টেপ বা স্মল আর দিয়ে মনে রাখবো, যে জি এম ই বাই স্মল আর, মানে যেটা আমরা সান এবং প্ল্যানেটের ক্ষেত্রে যেভাবে মনে রেখেছিলাম ওইভাবে মনে রাখলেই আমাদের কাজগুলো হয়ে যাবে। তবুও এটা আমি দেখিয়ে দিচ্ছি, কিন্তু এটা মনে রাখার প্রয়োজন নেই, কারণ জি এম ইর জায়গায় জি আর স্কোয়ার বসালে যেটা হবে এই হিসাবটা কিন্তু আমরা নিজেরাই করতে পারি। তারপর একই রকম জি এম ই বাই আর প্লাস এইচ এর হোল কিউব ইজিক্যাল টু হবে কত? রুট ওভার জি আর স্কোয়ার বাই আর প্লাস এইচ এর হোল কিউব। এখান থেকে বেরিয়ে আসবে কত? আর বাই আর প্লাস এইচ ইন্টু রুট ওভার জি বাই আর প্লাস এইচ। এই তারপর ওমেগা হয়ে গেল। এবার আসছি টি টাইম পিরিয়ড, টি ইজিক্যাল টু হবে কত? 2 পাই বাই ওমেগা। তাহলে 2 পাই আর প্লাস এইচ বাই আর রুট ওভার আর প্লাস এইচ বাই জি। এই হলো ইকুয়েশান ভি, ওমেগা এবং টি, অরবিটার স্পিড, অ্যাঙ্গুলার ভেলোসিটি এবং টাইম পিরিয়ড। এবার আমরা আসছি ফর দি ক্লোজেস্ট, ফর দি ভেরি ক্লোজ স্যাটেলাইট বা আর্টিফিশিয়াল স্যাটেলাইট টু দি আর্থ, অর্থাৎ পৃথিবীর খুব কাছাকাছি যে সমস্ত স্যাটেলাইটগুলো আছে বা আর্টিফিশিয়াল স্যাটেলাইটগুলো আছে তাদের ক্ষেত্রে কী হবে না, তাদের ক্ষেত্রে ভি ইজিক্যাল টু হবে কত? আর রুট ওভার জি বাই আর হয়ে গেল রুট ওভার জি আর। কী করে না, আর প্লাস এইচকে তখন প্রায় আর ধরতে হবে, এইচকে নেগলেক্ট করতে হবে। তাহলে টি ইজিক্যাল টু কত হবে? 2 পাই
আর বাই আর রুট ওভার আর বাই জি, তাহলে 2 পাই রুট ওভার আর বাই জি। এটা আমাদের কাজে লাগবে অনেক জায়গায়, অর্থাৎ আর্থের খুব ক্লোজ এরকম কিছু স্যাটেলাইটের জন্য বা এরকম কিছু আর্টিফিশিয়াল স্যাটেলাইটের জন্য কিন্তু আমার এটা লাগবে। ঠিক আছে, এবার যেটা আসছে আমরা, তাহলে আমরা কি কি পড়লাম? সান এবং প্ল্যানেটের ক্ষেত্রে সমস্ত কিছু, তার অরবিটাল ভেলোসিটি, অ্যাঙ্গুলার অরবিটাল ভেলোসিটি এবং তার টাইম পিরিয়ড এর এক্সপ্রেশন পেলাম। ঠিক একই এক্সপ্রেশনগুলো একটু একটু চেঞ্জ হয়ে গেল, কখন না আর্থের ক্ষেত্রে এবং আর্টিফিশিয়াল স্যাটেলাইট বা স্যাটেলাইটের ক্ষেত্রে। এবং আমরা দেখলাম যে একই সঙ্গে কেপলারের সেকেন্ড ল, থার্ড ল এগুলো আমাদের প্রুভ করলাম। অর্থাৎ টেকনিকটা থাকবে আমার এটাই যে সেন্টিপিটাল ফোর্স ইজ ইকুয়াল টু দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স, ওইটাই হচ্ছে মূল। অর্থাৎ অভিকেন্দ্র বল এবং মহাকর্ষ বল যদি আমরা সমান করি তাহলে কিন্তু আমাদের কাজ হবে। এবার যেটা আসছে, যেহেতু আমরা ভি পেয়ে গেছি সেই জন্য আমরা এবার ওই স্যাটেলাইটের ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি আমরা হিসাব করে নেব। ওই ছবিটাই থাকবে, পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি। এটা থাকুক, তাহলে জি এম ই ইজ ইকুয়াল টু জি আর স্কোয়ার, এটা থাকুক। তাহলে কাইনেটিক এনার্জি, তাহলে কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি অফ এ স্যাটেলাইট, সে আর্টিফিশিয়াল হোক আর যাই হোক থিওরি সব একই হবে। তাহলে হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার মানে কি রুট ওভার জি এম ই বাই আর হোল স্কোয়ার, আর মানে হলো আর প্লাস এইচ। তাহলে কত হবে না জি এম ই এম বাই 2r, এটাই হলো ইকে, এটা থাকলো একটা। এবার আসছে ইপি, পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি কোথা থেকে পাবো না, আমরা লাস্ট ক্লাসে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল পড়েছিলাম, সেখানে বলা ছিল যে যদি আমরা ইউনিট মাসকে ইনফাইনাইট থেকে গ্র্যাভিটেশনাল ফিল্ডে নিয়ে আসি, যে ওয়ার্ক ডান বা যে কৃতকার্য, অর্থাৎ অসীম দূরত্ব থেকে একক ভরের বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রে আনতে যে কৃতকার্য তাকেই বলা ছিল বিভব। তো এখন যদি আমরা বলি যে একক ভরের বস্তু নয় যে কোনো ভরের বস্তুকে আনবো, তখনই এটার এক্সপ্রেশন হয়ে গেল বা নাম হয়ে গেল পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি। তাহলে ইপি ইজ ইকুয়াল টু কি না গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, এটা ছিল ইউনিট মাসের জন্য, তার সঙ্গে মাস গুণ হয়ে গেল, তাহলে মাইনাস জি এমই বাই আর, এটা আমরা আগের দিন প্রুভ করেছিলাম, ইন্টু স্মল এম, তাহলে হয়ে গেল মাইনাস জি এমই ইন্টু এম বাই আর, এটাই হলো ইপি। তাহলে ই ইজ ইকুয়াল টু কী হবে ইকে প্লাস ইপি, হিসাব করলে হয় জি এমই এম বাই 2r, এমই ফর মাস অফ আর্থ, এটাকে ক্যাপিটাল এম দিয়েও লেখা হয়, শুধু ক্যাপিটাল এম দিয়ে, ওটা কোনো অসুবিধা নেই। জি এমই এম বাই আর হিসাব করলে হয় মাইনাস জি এমই এম বাই 2r, এটা হলো ই। তাহলে টোটাল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি, তিনটে ফর্মুলা একদম, এই একটা ফর্মুলা কাইনেটিক এনার্জি, এটা পোটেনশিয়াল এনার্জি, এটা টোটাল এনার্জি, তিনটে ফর্মুলা আমাদেরকে মনেও রাখতে হবে এবং এইভাবে হিসাবটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। কারণ এই তিনটে মনে রাখলে আমরা কিন্তু এমসিকিউ বা শর্ট কোশ্চেন টাইপ যে সমস্ত কোশ্চেনগুলো হয় সেগুলোর আমরা অ্যান্সার দিতে পারবো। এবার আমরা আসছি এসকেপ ভেলোসিটি বা মুক্তিবেগ। এই মুক্তিবেগের কনসেপ্টটা তোমাদের অনেক ছোটোবেলা থেকেই আছে, অর্থাৎ মহাকাশে যে রকেট যায় সেই রকেটে অবশ্যই আমরা মুক্তিবেগ দিতে পারি না ঠিকই, বা এসকেপ ভেলোসিটিটা এককালীন দিতে পারি না, কিন্তু ওই রকেটকে একটা না একটা সময় কিন্তু এই এসকেপ ভেলোসিটি অর্জন করতেই হয়, তবেই রকেট মহাশূন্যে পাড়ি দিতে পারে। অর্থাৎ সোজা কথায় যে আর্থের যে গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন সেটা কাটাতে গেলে
মিনিমাম যে ভেলোসিটিটা লাগবে তাকেই বলবো আমরা কি এসকেপ ভেলোসিটি। যেমন আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে একটা আর্থের সারফেস অফ আর্থ। তাহলে এখান থেকে আমরা একটা বডিকে ছুঁড়ে দেব ভি ভেলোসিটি নিয়ে। এটাই এসকেপ ভেলোসিটি তখনই হবে যদি ওই গিয়ার ফিরে না আসে। তাহলে ওকে কোথায় যেতে হবে না, এইখানে আমি একটা ধরে নিচ্ছি ইনফাইনাইট ডিস্টেন্সের একটা প্লেন। তাহলে ইনফাইনাইট, কারণ আমরা আগের দিনই পড়েছি যে গ্র্যাভিটেশনাল ফিল্ড কতদূর পর্যন্ত থাকবে বা অ্যাক্টিভ বা কতদূর পর্যন্ত তার এক্সিস্টেন্স থাকে না, ইনফাইনাইট ডিস্টেন্স অবধি। তাহলে আমাকে কোনো একটা ভেলোসিটি দিতে হবে একটা বডিকে, যাতে ওই ভেলোসিটি নিয়ে ও কিন্তু একদম ইনফাইনাইট পর্যন্ত পৌঁছে যেতে পারে। তাহলে আমি এখন লিখতে পারবো এটাই এসকেপ ভেলোসিটির ক্ষেত্রে এটা হলো মিনিমাম ভেলোসিটি। ডেফিনেশন সবসময় বই থেকে পড়বে, বোঝার জন্য আমার ক্লাস। মিনিমাম ভেলোসিটি required to overcome the Earth's attraction। তাহলে পৃথিবীর অ্যাট্রাকশন কাটানোর জন্য আমরা যে মিনিমাম ভেলোসিটিটা দেবো সেটাকেই বলবো এসকেপ ভেলোসিটি। তাহলে অতএব কাইনেটিক এনার্জি করেসপন্ডিং টু এসকেপ ভেলোসিটি। বাংলায় বলছি একবার যে আমরা মুক্তিবেগ তাকেই বলবো ন্যূনতম, মানে সব থেকে কম যে বেগ দিলে ওই বস্তুটি পৃথিবীর সারফেস থেকে ইনফাইনাইটে চলে যাবে, মানে যতদূর পর্যন্ত পৃথিবীর আকর্ষণ বল ক্রিয়া করে তার বাইরে যাবে। এটা আমরা পৃথিবীর সারফেস থেকে হিসাব করতে পারি, আমরা যে কোনো প্ল্যানেটের সারফেস থেকে, যে কোনো গ্রহের পৃষ্ঠ থেকে আমরা হিসাব করতে পারি, এবং চাঁদের পৃষ্ঠ থেকে হিসাব করতে পারি। সমস্ত জায়গাতে কিন্তু আলাদা আলাদা ওয়ার্ক ডান হবে, মানে মুক্তিবেগের ভ্যালুটা কিন্তু আলাদা আলাদা হবে। পৃথিবীর সারফেস থেকে যখন ছুটবো তখন একরকম ভ্যালু পাবো, বৃহস্পতি গ্রহ মানে জুপিটারের সারফেস থেকে ছুটলে অন্যরকম ভ্যালু পাবো, এরকম ডিফারেন্ট জায়গা থেকে। তাহলে যে কোনো একটা গ্রহ বা উপগ্রহ যারই পৃষ্ঠ থেকে আমরা ছুঁড়ি না কেন কোনো একটা বস্তুকে, সেটাই হবে ন্যূনতম বেগের মান, মানে যে ন্যূনতম বেগ দিলে ওই গ্রহ বা পৃথিবীর পৃষ্ঠ থেকে ছাড়িয়ে চলে যাবে, কখনো আর ফিরে আসবে না। তাহলে কাইনেটিক এনার্জি করেসপন্ডিং টু এসকেপ ভেলোসিটিটা কত হয়, হাফ এম ভি স্কোয়ার। ভিই হলো এসকেপ ভেলোসিটি। তাহলে এই বেগটা কার সঙ্গে সমান হবে না, ওয়ার্ক ডান টু ব্রিং ফ্রম আর্থ সারফেস টু ইনফাইনাইট। মানে আর্থের সারফেস থেকে যদি আমরা ছুঁড়ি একদম ইনফাইনাইট পর্যন্ত পৌঁছে দেবো তাহলে ওয়ার্ক ডান। তাহলে আর্থের সারফেস থেকে ইনফাইনাইটে যাবে, ওয়ার্ক ডান। তার মানে কি ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তাহলে এফ ডিএক্স ইজিক্যাল টু আর্থ টু ইনফাইনাইট জি এম ই, মানে আর্থের সারফেস বলে, আর যাকে ছুঁড়ছি তার মাস স্মল এম, আর্থ স্কোয়ার বা এক্স স্কোয়ার দিতে পারি। আচ্ছা, আর্থ স্কোয়ার দিলে আমরা এখানে ডিআর দিয়ে দিই, আর এর ফাংশন ডিআর। এই এখান থেকে আমরা হিসাবটা করবো এইরকম, আর্থ টু ইনফাইনাইট, বাইরে রাখলাম কাকে, জি এম ই এম, আর ভেতরে থাকলো ডিআর বাই আর্থ স্কোয়ার। তাহলে জি এম ই, আচ্ছা এটা স্মলই লেখা হয়ে গেছে, এম আর্থ টু ইনফাইনাইট, এটা কত হবে -1/r। তাহলে ইন্টিগ্রেশনটা আমরা একদম চেঞ্জ করে দিলাম, ইন্টিগ্রেশনটা করে লিমিট হবে ইনফাইনাইট টু আর, হবে জি এম ই এম বাই আর। তাহলে এখান থেকে আমরা লিখতে পাচ্ছি এইরকম যে হাফ এম ভি স্কোয়ার ইজিক্যাল টু জি
এমই এম বাই আর, এম কেটে গেল, ভি হবে √2 ক্যাপিটাল জি এমই বাই আর, সবগুলোই কনস্ট্যান্ট। এটাই হলো মেন ফর্মুলা। এবার আমরা কনভার্ট করে দিতে পারি কীরকম, 2 × GR² বাই আর ইজ ইকাল টু √2GR, কারণ জিএম এর জায়গায় আমরা বসাবো GR², এটাও ফর্মুলা। তাহলে এখান থেকেও আমরা দেখতে পাচ্ছি যে এসকেপ ভেলোসিটি মানে কোনো একটা বস্তুর এসকেপ ভেলোসিটি ডিপেন্ড করছে কার উপরে, ওর নিজস্ব মাসের উপর ডিপেন্ড করছে না। মানে আমি যে বস্তুটাকে ছুঁড়ছি তার মাসের উপর বা তার ভরের উপর ডিপেন্ড করছে না। তাহলে কার উপর ডিপেন্ড করছে? গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, মহাকর্ষীয় ধ্রুবক যেটা কনস্ট্যান্ট থাকে, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এমই মানে মাস অফ দি আর্থ, অর্থাৎ পৃথিবীর ভরের উপর নির্ভর করছে, মানে যার সারফেস থেকে ছুঁড়ছি তার ভরের উপর নির্ভর করবে। যদি আমরা মঙ্গল গ্রহের পৃষ্ঠ থেকে ছুঁড়ি তাহলে মঙ্গল গ্রহেরই পৃষ্ঠ মানে মঙ্গল গ্রহের ভরের উপর ডিপেন্ড করবে। যদি আমরা চাঁদের পৃষ্ঠ থেকে ছুঁড়ি তাহলে চাঁদের ভরের উপর ডিপেন্ড করবে। এবং চাঁদের ব্যাসার্ধ বা পৃথিবীর ব্যাসার্ধ বা মঙ্গলের ব্যাসার্ধ, অর্থাৎ যে গ্রহের পৃষ্ঠ থেকে বা যে উপগ্রহের পৃষ্ঠ থেকে আমরা বস্তুটাকে ছুঁড়ব তার ভর এবং তার ব্যাসার্ধের উপর ডিপেন্ড করবে, যাকে ছুঁড়ব তার উপর নয়, বা তার কোনো নেচারের উপর নয়, প্রকৃতির উপর নয়। এখানে কি কোয়ান্টিটি পাচ্ছি? স্মল জি ক্যাপিটাল আর। স্মল জি মিনস অভিকর্ষ ত্বরণ, কার? পৃথিবীর পৃষ্ঠে। পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষীয় ত্বরণ এবং পৃথিবীর ব্যাসার্ধ আর এর উপর নির্ভরশীল। তাহলে যাকে ছুঁড়ছি তার ভ্যালু বা তার মুক্তিবেগের মান তার ভরের উপর নির্ভর করছে না, বারবার বলা হচ্ছে। এই হলো মুক্তিবেগের রাশিমালা, এটা প্রুভ আসে রেডি করবে। এবং এখান থেকে যে ভ্যালুটা পাবো এই জি এর মান এবং আর এর মান বসালে আমরা এটা বসিয়ে একটু লিখে দিচ্ছি হিসাবটা, যে ভি তাহলে কত পাই না, ভি হচ্ছে √2GR, জি বসবে 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার, আর ক্যাপিটাল আর এর ভ্যালু 6400 কিমি মানে 6400 কিমি, তাহলে 6400 × 100 মিটার, 1000 মিটার। এই দুটো যদি আমরা বসাই তাহলে আমরা ভি পেয়ে যাব, ভি ইজ ইকুয়াল টু পাবো 11.2 কিমি/সেকেন্ড, মানে পার সেকেন্ডে 11.2 কিলোমিটার যেতে পারবে। এই রকম ভেলোসিটি নিয়ে ছুঁড়তে হবে কোনো বডিকে, তাহলে কিন্তু সেই বডি আর ফিরে আসবে না, যেটা কিন্তু আমাদের রিয়েল লাইফের ক্ষেত্রে খুব কষ্টকর বা অসম্ভব বলেই বলতে পারি। সেই জন্য আমরা কি করি, এটাকে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র কাজে লাগিয়ে রকেট মোশনে করে রকেটের ত্বরণ সৃষ্টি করে এই বেগটা বাড়ানো হয়। আমরা এককালীন এই বেগটা কখনোই দিতে পারবো না। এই হলো মুক্তিবেগের রাশিমালা। এবার সিম্পল কিছু কোশ্চেন আছে, যেমন ধরো কীরকম, আমরা এখানে বলতেই পারি যে অভাব মানে স্কেয়ারসিটি অফ লাইট গ্যাস ইন আর্থ সারফেস, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে বা পৃথিবীর যে বায়ুমণ্ডলে আমরা হালকা গ্যাসের অস্তিত্ব খুব একটা পাই না, অর্থাৎ অভাব থাকে। কীরকম? যেমন আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলে আমরা কোন কোন গ্যাস বেশি বেশি পাই? নাইট্রোজেন, অক্সিজেন। নাইট্রোজেন আমরা জানি যে তার ভলিউমের যদি আমরা পার্সেন্টেজ করি তাহলে আমরা দেখি 77% এবং অক্সিজেন আছে 20%। তার মানে এখানে বোঝাই যাচ্ছে যে ভারী গ্যাস নাইট্রোজেন এবং অক্সিজেন কিন্তু তুলনামূলক অনেকটাই ভারী। তাহলে হালকা গ্যাসের উৎপত্তি মানে হালকা গ্যাসের খুব একটা অস্তিত্ব পাওয়া যায় না। এর কারণটা কি? না, এর কারণটা হলো এটাই যে ভেলোসিটি মানে ওই গ্যাস মলিকিউলের যে ভেলোসিটি তার ফর্মুলা হচ্ছে এটাই, √3RT/m। এটা হচ্ছে মাস বা অ্যাটমিক মাস। অর্থাৎ যখন হালকা হবে তখন এই এম এর মান খুব কম, এবং টেম্পারেচার হাই থাকলে বা আমাদের যে স্বাভাবিক টেম্পারেচারে সেই টেম্পারেচারে কী হয়, ভেলোসিটিটা খুব বেশি হয়ে যায়।
এখন এই ভেলোসিটি মানে গ্যাস মলিকিউলের ভেলোসিটি যদি আর্থের যে এসকেপ ভেলোসিটি তার থেকে যদি বেশি হয়ে যায় তাহলে তো সেই গ্যাস থাকতে পারে না। অথচ যারা ভারী গ্যাস, যাদের ক্ষেত্রে এম এর ভ্যালুটা খুব বেশি, তাদের ক্ষেত্রে দেখা যায় যে গ্যাস মলিকিউলের ভেলোসিটিটা কম, এবং ভেলোসিটিটা কম হওয়ার জন্য কি হচ্ছে, ওরা কিন্তু এই এসকেপ ভেলোসিটিকে বা মুক্তিবেগকে ওভারকাম করতে পারে না, অতিক্রম করতে পারে না, ফলে কিন্তু সেই গ্যাস থেকে যায়। তাহলে আমি সোজাভাবে বলি একটু, যে পৃথিবীর বায়ুমণ্ডলে সেই সমস্ত গ্যাস থাকবে যেই সমস্ত গ্যাসের অণুর বেগ মুক্তিবেগের কম, আর সেই সমস্ত গ্যাস থাকবে না যাদের মুক্তিবেগের, যাদের গ্যাস অণুর বেগ মুক্তিবেগের থেকে বেশি। হালকা গ্যাসের ক্ষেত্রে মুক্তিবেগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা, বেগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি। সেই জন্য সেই গ্যাসগুলো মানে হালকা গ্যাসগুলো মুক্তিবেগকে অতিক্রম করতে পারে, যেগুলো কিন্তু ভারী গ্যাস পারে না। এটাই বলা হচ্ছে মূল যুক্তিতে। এই সেম কারণে কিন্তু মুনের ক্ষেত্রে কিন্তু অ্যাটমসফিয়ারে নেই, মানে চাঁদে বায়ুমণ্ডল নেই, নো অ্যাটমসফিয়ার অ্যাট মুন। তার মানে কি, চাঁদের ভর খুব কম পৃথিবীর তুলনায়। তাহলে চাঁদের অভিকর্ষ ত্বরণ কম, চাঁদের ব্যাসার্ধ কম, চাঁদের ভর কম পৃথিবীর তুলনায়, সেই জন্য চাঁদে মুক্তিবেগও কম। চাঁদের মুক্তিবেগ কম হওয়ার জন্য দেখা যাচ্ছে যে প্রায় সমস্ত গ্যাস মানে বায়ুমণ্ডল তৈরির জন্য যে সমস্ত গ্যাসগুলো উপযোগী, নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, হিলিয়াম, যারাই থাকা উচিত, সেই প্রত্যেকটা গ্যাস অণুর বেগ মানে তার যে স্বাভাবিক যে ভ্যালুটা, সেটা দেখা যাচ্ছে যে চাঁদের মুক্তিবেগের থেকে অনেক গুণ বেশি। তাহলে যদি চাঁদের মুক্তিবেগের থেকে বেশি হয়ে যায়, তাহলে সেই সমস্ত গ্যাসগুলো কি করে চাঁদে থাকবে? এই জন্য তারা চাঁদের বায়ুমণ্ডলে থাকতে পারছে না, বা চাঁদের বায়ুমণ্ডল ছেড়ে উধাও হয়ে যাচ্ছে। এই কারণে কিন্তু চাঁদের বায়ুমণ্ডল নেই। আমি আবারও বলছি, এই দুটো ব্যাখ্যা এমন কিছুই জটিল নয়, তোমরা নিজেরাও দিতে পারবে। শুধু মূল কথাটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও যে গ্যাসের অণুর বেগ যত গ্যাস হালকা হবে তত বেশি হয়, আর গ্যাসের অণুর বেগটা যদি ওই গ্রহ বা ওই উপগ্রহের মুক্তিবেগের থেকে বেশি হয়, তাহলে ওই গ্যাস ওই গ্রহ বা ওই উপগ্রহে থাকবে না। তাহলে এমনটা ভাবা যেতে পারে যে আমাদের এখানে যে সমস্ত গ্যাস নেই, হয়তো দেখা যাবে সেই সমস্ত গ্যাস বৃহস্পতিতে রয়ে গেছে, কারণ বৃহস্পতির মুক্তিবেগ অনেক বেশি হওয়ার জন্য ওই গ্যাস অণুগুলো পৃথিবী পৃষ্ঠে যারা মুক্তিবেগ অতিক্রম করে যাচ্ছে, তারা হয়তো দেখা যাবে বৃহস্পতি বা জুপিটারের ক্ষেত্রে মুক্তিবেগটাকে ওভারকাম বা অতিক্রম করতে পারছে না। এখান থেকে আমরা ব্যাখ্যাটা দিতেই পারি। এবার আমরা আসছি যে বাস্তব জীবনে ভেলোসিটি কম্পেয়ার করব, যে তার ভেলোসিটির ভ্যালু কীরকম হলে কি হয়। আমরা এখানে কতগুলো ভেলোসিটি পড়লাম সেটা একটু বলি। প্রথমত আমরা যেটা পেয়েছি যে পৃথিবীর খুব নিকটবর্তী কক্ষের একটা প্রদক্ষিণ বেগের আমরা একটা রাশিমালা পেয়েছি, ঠিক আছে? তাহলে আমরা কি পেয়েছি? ভেলোসিটি অফ এ বডি, আচ্ছা এটা অরবাইটাল ভেলোসিটি লিখি তাহলে সুবিধা হবে। অরবাইটাল ভেলোসিটি অফ এ বডি, এটা কত আমরা পেলাম? v0 √gm/r। এইটা কি? m মানে কি? মাস অফ দি আর্থ। তার মানে আমরা পৃথিবীতে বা পৃথিবীর চারপাশে ঘূর্ণনরত কোনো একটা বস্তুর প্রদক্ষিণ বেগ আমরা পেলাম v0 √gm/r। এখন প্রশ্ন হচ্ছে যে পৃথিবী এটা, তার ব্যাসার্ধ এটা ছিল আর এটা h, এখান থেকে এতটা, তাহলে এটা r, স্মল r r+h। এই স্মল r এটা আমাদের আগে ছিল, থিওরিতে যেটা দেখলাম, এটা স্মল m, আর পৃথিবীর ভর তো ক্যাপিটাল M এখানে জমা আছে। এই তো এখন দেখা যাচ্ছে যে যদি
ওই বস্তুর বেগ মানে তার প্রকৃত বেগ ভি লেস দেন ভি জিরো হয়। অর্থাৎ এটা হলে কি হবে না, এটা হলে এটাই হবে যে যদি আমরা কোনো বস্তুকে উপরের দিকে ছুঁড়ে দিই, এটা যদি সারফেস হয় আর্থের সারফেস, তাহলে ওই বস্তুটি উঠে আবার পড়ে যাবে। অর্থাৎ এটা স্বাভাবিক কেস, আমাদের দৈনন্দিন জীবনের ঘটনা যে প্রদক্ষিণ বেগের থেকে আমরা যে বেগ দিই খুব কম দিই। 2 নম্বর কেস ভিজিক্যাল টু ভি জিরো হলো, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে এটা যদি আর্থ হয় তাহলে এই বস্তুটা ঘুরতে থাকবে, প্রদক্ষিণ বেগ নিয়ে ঘুরতে থাকবে একই বেগ নিয়ে। তাহলে এখানে কি হবে? যে কোনো অরবিট, তাহলে অরবাইটাল মোশন, অর্থাৎ কক্ষপথে আমরা গতি দেখতে পাবো ভিজিক্যাল টু ভি জিরো হলে। যদি আমরা দেখি যে এটা অবশ্যই সার্কুলার পাথ, আমাদের কিন্তু আর এর ভ্যালুটা কনস্ট্যান্ট। যদি আমরা দেখি যে 3 নম্বর ভি গ্রেটার দেন ভি জিরো বাট কিন্তু ভি লেস দেন ভি, মানে মুক্তি বেগের থেকে কম কিন্তু প্রদক্ষিণ বেগের থেকে বেশি, সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে? সেক্ষেত্রে দেখা যাবে যে ইলিপ্টিক্যাল অরবিটে ঘুরে বেড়াবে। তাহলে এটার ক্ষেত্রে কি হবে? ইলিপ্টিক্যাল অরবিট, এটা চার্ট এইভাবে ঘুরবে ইলিপ্টিক্যাল অরবিটে, এবং যে অরবিটাল রেডিয়াস হবে এর থেকে বেশি। বোঝা গেল? ও না, ইলিপ্টিক্যাল ক্ষেত্রে চেঞ্জও হতে পারে, যেহেতু এটা এত কনস্ট্যান্ট ভ্যালু ছিল, এটা ভ্যারি করবে, কম বেশি দুটোই হবে। তাহলে এটা গেল ইলিপ্টিক্যালের ক্ষেত্রে। এবার আসছে 4 নম্বর কেস, যদি ভি গ্রেটার দেন ভি, মানে এসকেপ ভেলোসিটি বা মুক্তিবেগের থেকে বেশি হয়ে গেছে, তখন ও তার সারফেস ছেড়ে, পৃথিবীর সারফেস ছেড়ে যা চলে যাবে আর ফিরে আসবে না। এটা আমরা এসকেপ ভেলোসিটি বা মুক্তিবেগের থিওরি থেকেই জানলাম যে অন্তত পক্ষে মুক্তিবেগ দিলে সে মুক্তি লাভ করবে, তার বেশি হলে তো আর থাকছেই না, তাহলে মহাকাশে বিলীন হয়ে যাবে, এটাই। এবার আমরা আসছি এই যে স্যাটেলাইট বা আর্টিফিশিয়াল স্যাটেলাইট আমরা পড়লাম, এর 2 রকম ভাগ। একটাকে বলবো জিও স্টেশনারি স্যাটেলাইট বা ভূসমলয় কৃত্রিম উপগ্রহ, আর একটাকে বলবো মেরু উপগ্রহ বা পোলার স্যাটেলাইট। আচ্ছা, প্রথমে আসছে নাম জিও স্টেশনারি স্যাটেলাইট। এর নামের মধ্যে জিও মানে পৃথিবী, যেটাকে আমরা ভূ বলি, আর স্টেশনারি মানে স্থির, এই জন্য নামটা হয়ে গেল ভূ সমলয়, অর্থাৎ পৃথিবীর সঙ্গে একইভাবে থাকতে হবে। তাহলে এর বৈশিষ্ট্যগুলো কি হবে? পৃথিবীর সঙ্গে একই কৌণিক বেগ নিয়ে ঘুরতে হবে। তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে কৌণিক বেগ অফ স্যাটেলাইট is equal to that, মানে angular velocity of the earth। 1 নম্বর। 2 নম্বর, তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি যদি সেম হয়ে যায় তাহলে টাইম পিরিয়ডও সেম হবে। টাইম পিরিয়ড অফ স্যাটেলাইট ইজ ইকুয়াল টু দি আর্থ, তার মানে কত? টি ইজ ইকুয়াল টু কত হবে? 24 ঘন্টা। 3 নম্বর ক্যারেক্টারিস্টিক্সগুলো বলছি, ইকুইটোরিয়াল প্লেনে থাকতে হবে, মানে নিরক্ষীয় তলে থাকতে হবে। আর 4 নম্বর, যেহেতু পৃথিবী ওয়েস্ট টু ইস্ট ঘুরছে, পশ্চিম থেকে পূর্বে, সেই জন্য ওয়েস্ট টু ইস্ট রোটেশনে থাকতে হবে। অর্থাৎ নিরক্ষীয় তলে অবস্থান করবে, নিরক্ষীয় তলে থেকে পশ্চিম থেকে পূর্বে পৃথিবীর সঙ্গে সমান কৌণিক বেগ নিয়ে ঘুরবে। তাহলে আমরা বলতে পারবো স্টার চিহ্ন দিয়ে রিলেটিভ অ্যাঙ্গুলার ভেলোসিটি 0, রিলেটিভ অ্যাঙ্গুলার ভেলোসিটি ইজ ইকুয়াল টু 0, মানে আপেক্ষিক কৌণিক বেগ হবে কত? 0। তাহলে কোনো একটা বস্তু পৃথিবীর সঙ্গে একই কৌণিক বেগ নিয়ে
নিরক্ষীয় তলে থেকে পৃথিবীকে কেন্দ্র করবে 24 ঘন্টায়, তখন পৃথিবী পৃষ্ঠ থেকে ওই উপগ্রহকে দেখলে বা ওই স্যাটেলাইটকে দেখলে মনে হবে স্থির অবস্থায় আছে। এই জন্য ওই উপগ্রহের নাম হলো ভূ সমলয় কৃত্রিম উপগ্রহ। বোঝা গেছে কথাটা? কিন্তু এই স্যাটেলাইটের যা কিছু ম্যাথমেটিক্যাল হিসাব সব কিন্তু আমরা সেই স্যাটেলাইট বা আর্টিফিশিয়াল স্যাটেলাইটের হিসাব থেকেই আসব। আর এটাও কিন্তু এক ধরনের আর্টিফিশিয়াল স্যাটেলাইট। এবং যেহেতু পৃথিবীর সারফেস থেকে দেখলে বা আর্থের সারফেস থেকে দেখলে ওই উপগ্রহটিকে আমরা স্থির দেখব, মনে হবে যেন ওই উপগ্রহ ওই প্লেসে রাখা আছে, একটা প্লেসে রাখা আছে, অর্থাৎ পার্কিং করা আছে। সেই কারণে ওই কৃত্রিম উপগ্রহের মানে ভূসমলয় কৃত্রিম উপগ্রহের কক্ষপথকে কি বলা হবে? পার্কিং অরবিট বা পার্কিং কক্ষপথ। কক্ষপথটা দেখতে হবে অনেকটা এইরকম। এটা যদি আর্থ হয়, এটা আর্থ, তাহলে স্যাটেলাইটের যে অরবিট হবে এইরকম। এটাই হলো পার্কিং অরবিট, মানে যে অরবিটে কিন্তু ওই স্যাটেলাইটটি থাকবে। অবশ্যই এটা ডিরেকশন হবে ওয়েস্ট টু ইস্ট, এইভাবে ঘুরতে থাকবে। বোঝা গেল? তাহলে কি কি ক্যারেক্টারিস্টিক একদম ক্লিয়ার। এবং এর ম্যাথমেটিক্যাল যে হিসাবটার জন্য আমরা মনে রাখবো এটাই, টি ইজিক্যাল টু কি ছিল? 2π√r³ বাই GME ইজিক্যাল টু 24 আওয়ার্স, তাহলে ইন্টু 3600। এখান থেকে আমরা কি হিসাব করব? 2π√r+h এর হোল কিউব বাই gr² ইজিক্যাল টু 24 ইন্টু 3600। এখান থেকে যদি আমরা এইচটা হিসাব করি, এইচ আসবে অ্যাপ্রক্সিমেট 36,000 কিমি। অর্থাৎ এই স্যাটেলাইটকে রাখতে হবে কত হাইটে? না, আর্থের সারফেস থেকে 36,000 কিলোমিটার হাইটে, যেটা আমাদের বাস্তব জীবনে কিন্তু অনেকটাই ব্যয় সাপেক্ষ, মানে অনেকটাই খরচ হয় এই প্রসেসে স্যাটেলাইটকে রাখতে গেলে। এই হলো আমাদের জিও স্টেশনারি স্যাটেলাইট। এবার বলবো যে জিও স্টেশনারি স্যাটেলাইটের কিছু ড্রব্যাকস তো আছে, যেটা আমরা এক্ষুনি দেখলাম যে 36,000 কিলোমিটার হাইটে রাখতে হবে। এবার প্রথম কথা হচ্ছে, আমি স্যাটেলাইটটা ইউজ করছি আর্থের সঙ্গে ওর একটা যোগাযোগ রাখার জন্য, সে যে কোনো বিষয়ে, সে আর্থকে নজরদারি হোক বা কোনো রকম কোনো কমিউনিকেশন হোক, যাই হোক। তো যদি ও অতটা হাইটে থাকে তাহলে স্বাভাবিক ওই স্যাটেলাইট ওখান থেকে যখন ইনফরমেশান পাঠাবে, মানে আর্থের সারফেস থেকে ইনফরমেশান নেবে আবার পাঠাবে, এটাতে টাইম লাগিয়ে দেয় 1/4 সেকেন্ড, মানে 1/4 সেকেন্ড, যেটা কিন্তু আমাদের ক্ষেত্রে খুবই লেট বা খুব ডিলে হয়ে যায়। সেই জন্য এই সমস্ত অসুবিধার জন্য আমরা আবার একটা স্যাটেলাইট ইউজ করব, যার নাম হবে পোলার স্যাটেলাইট। তো পোলার স্যাটেলাইটের আরও একটা সুবিধা বা এর অসুবিধা, যেহেতু জিও স্টেশনারি স্যাটেলাইট শুধুমাত্র আমাদের ইকুইটোরিয়াল রিজিয়নটা কভার করে, তো পোলার রিজিয়নে যদি কোনো ঘটনা ঘটে সেইগুলোর সঙ্গে আমরা যোগাযোগ করতে পারি না। সেই জন্য পোলার যে স্যাটেলাইটটা নেওয়া হবে সেটা কিন্তু অবশ্যই নর্থ পোল সাউথ পোলকে কভার করবে। সেই জন্য পোলার স্যাটেলাইটে এরপর আমরা আসছি। এইটা হলো পোলার অরবিট। পোলার অরবিট তাহলে আমরা একেবারে এর ড্রব্যাকটাও বুঝতে পারবো যদি দুটো ডিফারেন্সটা করে ফেলি। তাহলে একেবারে আমরা ডিফারেন্সে চলে আসছি, যে পোলার স্যাটেলাইট আর জিও স্টেশনারি স্যাটেলাইটের মধ্যে ডিফারেন্স। ওই ডিফারেন্সটা করা মানেই কিন্তু আমরা এর ড্রব্যাকটা বুঝতে পারবো এবং দুজনের কম্পেয়ার করে নিতে পারবো। তাহলে জিও স্টেশনারি আর এটা হচ্ছে পোলার। 1 নম্বর, প্লেসড মানে রাখা হয় অ্যাট দি হাইট অফ 36,000 কিমি
from the earth surface এর ক্ষেত্রে হবে placed at the সাতশো থেকে 800 মানে 700 থেকে 800 কিলোমিটার হাইটে from the earth surface। এটা একটা প্রথমত, তাহলে এখানে অনেকটা খরচটা কমবে। 2 নম্বর, এটা হচ্ছে ইকুইটোরিয়াল প্লেন। ইকুইটোরিয়াল প্লেনে মুভ করে বা রোটেট করে, আর এটার ক্ষেত্রে হলো হচ্ছে পোলার প্লেন। এটা হচ্ছে সেন্ড ইনফরমেশন ইন 1/4 সেকেন্ড, আর এটা হবে সরি এটা 3 হবে। সেন্ড ইনফরমেশন মানে তথ্য পাঠায় কত, এটা হচ্ছে কত সেকেন্ডে, 1/100 সেকেন্ডে। আচ্ছা, হাইট হলো এটা হলো। এবার আসছে টাইম পিরিয়ড। এটার ক্ষেত্রে হবে 24 আওয়ার্স, আর এটার ক্ষেত্রে হবে 110 to 120 মিনিটস, ভ্যারি করে, সেই জন্য অ্যাপ্রক্স 2 আওয়ার্স। 110 to 120 মিনিটস is equal to 2 আওয়ার্স, প্রায় কাছাকাছি। তাহলে বোঝাই যাচ্ছে যে এটার ক্ষেত্রে অনেকটা খরচ বেশি হয়, এটার ক্ষেত্রে অনেকটাই খরচ কম। তাহলে এই দুটো যে আমাদের যে স্যাটেলাইট, আমরা দুটোর কিন্তু কম্পেয়ার করলাম। এবার আমরা আসছি আরেকটা কেস, যে যখন আমরা রকেটে করে কোনো একটা অ্যাস্ট্রোনটকে আমরা যখন তুলব বা কোনো কিছু জিনিসকে আমরা তুলব রকেটের মধ্য দিয়ে, তখন সেই রকেটের অ্যাক্সেলারেশন প্রায় কত হয় এটা আমরা একটু মনে রেখে দেব। Acceleration of a rocket with astronaut when the astronaut is parked in the orbit of satellite। মানে যখন আমরা মহাকাশচারীকে কক্ষপথে রাখতে যাব বা স্থানান্তরিত করতে যাব, তখন তার অ্যাক্সেলারেশন কত হয়, অ্যাপ্রক্সিমেট 15 g। Then the reaction force R is equal to m into g plus a, 15 g, তাহলে 16 mg। তখন ওই অ্যাস্ট্রোনট ফিল করবে যে রিয়াকশন ফোর্স, বা সে কতটা ওজন অনুভব করবে না, 16 টাইমস অফ ইটস অরিজিনাল ওয়েট, মানে তার আসল ওজনের 16 গুণ অনুভব করবে অ্যাস্ট্রোনট। অর্থাৎ সে ত্বরণে উঠবে কত, প্রায় 15 g ত্বরণে, এবং তার সঙ্গে
ও ফিল করবে কত? নিজের ওজনের 16 গুণ। হ্যাঁ, এবার আমরা যেটা আসছি যে ওয়েটলেসনেস ইন অরবাইটিং স্যাটেলাইট, অর্থাৎ কোনো একটা স্যাটেলাইট অরবাইটাল মোশনে আছে, তাতে যদি কোনো ব্যক্তি থাকে বা কোনো লোকজন থাকে, সেই লোকজন নিজের ওজন কি মনে করবে বা নিজেকে কেমন মনে করবে এটা নিয়ে। এটা হলো আর্থ, এটা স্মল আর, এটাই হলো আর্টিফিশিয়াল স্যাটেলাইট। তো আমরা একটু আর্টিফিশিয়াল স্যাটেলাইটটাকে এরকম একটা এঁকে দিচ্ছি নিজের বোঝানোর জন্য। এটাই হলো স্যাটেলাইট। এতে একজন লোক আছে, এই লোকটার মাস হলো এম। তাহলে লোকটা নিজের ওয়েট কেমন ফিল করবে এটাই আমরা দেখব। আমরা ধরে নিচ্ছি যে, তাহলে আমরা হেডিংটা করছি যে ওয়েটলেসনেস অফ এ ম্যান ইন অরবাইটিং স্যাটেলাইট। Let the reaction force by the plane of satellite on the man is equal to R, অর্থাৎ ওই স্যাটেলাইটের তল দ্বারা মানে মেঝে দ্বারা ওই লোকটার উপর প্রতিক্রিয়া বল কত ক্রিয়া করছে? আর। তাহলে লোকটার ওজন কোন দিকে কাজ করবে? ভেতরের দিকে, mg। তাহলে ওয়েট অফ দি ম্যান mg। আর স্যাটেলাইটের যেহেতু একটা সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করে বাইরের দিকে, সেই জন্য লোকটাও বাইরের দিকে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স ফিল করবে। তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্স অন দি ম্যান ইজ ইকাল টু mv স্কোয়ার বাই আর। আর হলো অরবাইটাল রেডিয়াস। তাহলে এবার আমরা কি লিখতে পারবো? যে আর প্লাস mv স্কোয়ার বাই আর ইজ ইকাল টু mg। এটা 1 নম্বর ইকুয়েশন। নাও if the man and the satellite is কনসিডার্ড, মানে যদি আমরা ধরে নিই যে লোক এবং এই কক্ষপথ মিলে একটাই ভর সংস্থা, ইজ কনসিডার্ড অ্যাজ এ ওয়ান মাস সিস্টেম, মানে আমরা পুরোটাকে আমরা মানে সম্পূর্ণ সংস্থার এই লোক স্যাটেলাইট তার সমস্ত কিছু নিয়ে পুরো ভরটা ধরবো ক্যাপিটাল এম, দেন দি টোটাল মাস ইজ ইকাল টু ক্যাপিটাল এম। অতএব ক্যাপিটাল mg ইজ ইকাল টু, আচ্ছা এটা অ্যাকচুয়ালি জি ড্যাশ ধরা উচিত, কারণ ওখানে তো আর জি হবে না, জি ড্যাশ, ওটা যেহেতু সারফেসের বাইরে। তাহলে mg ড্যাশ ইজ ইকাল টু এম ভি স্কোয়ার বাই আর। তাহলে জি ড্যাশ ইজ ইকাল টু কত হলো? ভি স্কোয়ার বাই আর। তাহলে জি ড্যাশ যদি ভি স্কোয়ার বাই আর হয়, তাহলে অতএব আর ইজ ইকাল টু এম জি ড্যাশ মাইনাস এম জি ড্যাশ ইজ ইকাল টু 0 ফ্রম 1। 1 নম্বর থেকে আমরা কি লিখতে পারি? যে আর এর ভ্যালু 0, অতএব রিয়াকশান ফোর্স 0, রিয়াকশান ইজ ইকাল টু 0, দি ম্যান ইজ ওয়েটলেস।
তাহলে ওই ব্যক্তি হয়ে গেল ভারহীন, অর্থাৎ আমরা ধরে নেব যে ওই ব্যক্তির কোনো ভার নেই। তাহলে আমরা আজকের যে ক্লাসটা করলাম গ্র্যাভিটেশনের খুবই ইম্পর্ট্যান্ট ক্লাস। প্রথম দিন আগের ক্লাসে আমরা খুব অল্পের উপর মানে প্রাথমিক যে থিওরিগুলো আমরা জেনেছিলাম, আজকে কিন্তু সমস্ত কিছু প্রুভ হয়েছে, যেখানে কেপলারস ল থেকে শুরু করে অরবিটাল স্পিড থেকে শুরু করে সব কিছু। সেই জন্য বলবো গ্র্যাভিটেশনের আজকের ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট, তোমরা একটু মন দিয়ে দেখবে এবং একটু পড়ার চেষ্টা করো, গুরুত্ব দাও ব্যাপারটাকে নিয়ে। আর বুঝতে না পারলে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো 9732797686 এই নাম্বার, এবং তোমরা আমার যে চ্যানেলে কমেন্ট করতে পারো। আর সবশেষে বলবো একটু ভালো লাগলে সাবস্ক্রাইব বাটন প্রেস করে দিও, সঙ্গে বেল আইকন, এবং বন্ধুদেরকে শেয়ার করবে, কমেন্ট করো এবং একটু লাইক দেবে যদি ভালো লাগে। আর অবশ্যই তোমরা ভালো থেকো এবং এইভাবে পড়াশোনা চালিয়ে যাও। প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিও পরপর পাবে, এটা আশা করছি। রাখলাম আজকে, পরের ক্লাসে দেখা হবে।